আজকের পছন্দের গল্প বর্ণ বিবর্ণ। রচনা সুচিত্রা ভট্টাচার্য। বাড়ি ফেরার আগে মুখে চোখে জলের ঝাপটা দিতে দিতে হঠাৎই দুটো কালো বলয় আবিষ্কার করল মাধবী। দু চোখ ঘিরে গভীর মসীকৃষ্ণ রেখা, চক্রাকার। কৃষ্ণবর্ণ না গাঢ় নীল? মাধবী আয়নার আরও কাছে মুখটাকে নিয়ে গেল। লোহার ফ্রেমে বাঁধানো সেই কোন সাহেবী আমলের পুরনো আয়না। এই কলেজে চাকরি পাওয়ার পর থেকে 24 বছর ধরে একই জায়গায় টয়লেটের এই বাঁ কোণায় আয়নাটাকে দেখে আসছে মাধবী। মরচে ধরে কারুকাজ করা ফ্রেম প্রায় ঝুরঝুরে হয়ে এসেছে। বেলজিয়ান গ্লাস এখন ঘোলাটে, অজস্র ছোপ ছোপ দাগে ভরা। খুব কাছ থেকেও নিজের মুখ ঝাপসা দেখায়, তবু তার মধ্যেও কালো বৃত্ত দুটো কি স্পষ্ট। মাধবী চশমা খুলে নিজের দিকে স্থির তাকিয়ে রইল কয়েক পলক। চোখের পাশে কবে এমন দুটো কালো দাগ তৈরি হলো? গালের ওপর আরো কয়েকটা আলগা ভাঁজও এসে গেছে যেন। এককালের ছোট কপাল ছড়িয়ে গেছে অনেকটা, সিঁথি আরো চওড়া হয়েছে। পাতলা চুলের ফাঁকে ফাঁকে নতুন কয়েকটা রূপোলি তারের ঝিলিক। এবার বোধহয় ফুরিয়ে যাওয়ার সময় আসছে। না হলে এরকম হবেই বা কেন? পরপর দুটো ক্লাস নিয়েই মাথা ঝিমঝিম, চোখের কোণে চোরা জ্বালা জ্বালা ভাব। ক্লান্ত পায়ে বাথরুম থেকে বেরিয়ে মাধবী স্টাফ রুমে ফিরল। বিকেলের দিকে ছুটির মুখে ঘরটা এখন প্রায় ফাঁকা। বিশাল ঘরটার মাঝখানে লম্বা টেবিল ঘিরে এলোমেলো ছড়িয়ে কিছু শূন্য চেয়ার। পুরনো আমলের উঁচু সিলিং থেকে দীর্ঘ ডাঁটিওয়ালা ফ্যানগুলো ডানা মেলে রয়েছে, নিথর। এই কমন রুমটার চিরকালই আলো একটু কম ঢোকে, 12 মাসই কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাব। এখন অবশ্য পশ্চিমের জানলা দিয়ে বেলা শেষে রোদ এসে একটু উজ্জ্বল করেছে ঘরটাকে। সেই আলোর মুখোমুখি ডান প্রান্তের জানলার ধারে বসে এক মনে খাতা দেখে চলেছেন বিথিকা, এ কলেজের প্রবীণতম অধ্যাপিকা। সামনের বছরই অবসর নেবেন। মাধবী বড় ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে বিথিকার পাশে এসে দাঁড়ালো। কি গো বিথিকাদি, বাড়ি যাবে না? বিথিকা খাতা থেকে চোখ সরালেন না। যাব, দাঁড়া, আর গোটা দুয়েক বাকি, শেষ করে যাই। তুই কি এখনই বেরোচ্ছিস? যাই, এরপর তো আর বাসে ট্রামে ওঠা যাবে না। বস না, যাবি ক্ষণ। এখন বাড়ি গিয়ে করবিটাই বা কি? সত্যিই তো, করার কিছু নেই। মাধবী জানলার দিকে মুখ করে পাশের চেয়ারে বসে পড়ল। জানলার ওপারে বাইরের খোলা চত্বর থেকে অবিরাম কিচিরমিচির শব্দ ছুটে আসছে। ঘরে ফেরার আগে পাখিরা যেমন শব্দ করে তেমনই। ছেলে মেয়েদের হাসি, উচ্ছ্বাস, আড্ডা, গান সব মিলিয়ে এক ধরনের মিলনের কোলাহল, ছুটির ঝংকার। খুব কাছ থেকে হঠাৎই এক পুরুষ কণ্ঠ ডেকে উঠল, এই সুমনা, বাড়ি যাবি না? সুমনা উত্তর দিল, আমার সঙ্গে তোর কি, তুই তোর মতো যা না। মাধবী বিথিকার দিকে চাইল। উফ, ছেলে মেয়েগুলো কিছু ক্যালোর ব্যালোর করতে পারেও বটে। তুমি যে কি করে এর মধ্যে বসে কাজকর্ম করো? কি করব বল, আজকাল আর বোঝা টেনে টেনে বাড়ি নিয়ে যেতে ভালো লাগে না। তুমি পারো, আমি তো বাবা কনসেন্ট্রেটই করতে পারবো না। অভ্যেস হয়ে গেছে রে, খুব কঠিন অভ্যেস। দূর, অভ্যেস একবার হয়ে গেলে সেটা আর কঠিন থাকে নাকি? বিথিকা চোখ থেকে চশমা নামালেন, চকিতে উদাস একটু। একটা অভ্যেস থেকে আর একটা অভ্যেসে পৌঁছনোটাই যা কঠিন, কষ্টকর। একবার নতুন অভ্যেস রপ্ত হয়ে গেলেই। মাধবী বুঝতে পারল বিথিকা কোন দিকে ইঙ্গিত করছেন। বছর দেড়েক হলো বিথিকার স্বামী মারা গেছেন, হঠাৎই মৃত্যু। রাত্রিবেলা খেতে বসে বলা নেই কওয়া নেই আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণ, সেরিব্রাল অ্যাটাক, নিমেষের মধ্যে সব শেষ। বিথিকার সিঁদুর পরা মুখখানা পলকের জন্য মাধবীর চোখের সামনে ভেসে উঠল।
কি বড় করে একটা গোল টিপ পরতেন বিথিকাদি। শুধু এই টিপটাতেই গোটা মুখ দেবী প্রতিমার মতো জল করত। মাধবী জিজ্ঞাসা করল, তোমার ছোট ছেলে এখন রেগুলার আসছে? বিথিকার মুখে আলগা হাসি। আসে, শনিবার শনিবার, শনি রবি কাটিয়ে সোমবার ভোরে চলে যায়। তবে এরপর বোধহয় আর বেশি আসতে পারবে না। কেন, বউ পছন্দ করছে না? না না, তা নয়, লিলিও তো আসে, বরং আজকাল একটু বেশিই আসে। ওদের বাবা বেঁচে থাকতে এত ঘন ঘন আসতো না, এখন কর্তব্যের খাতিরে। তবে টুকটুকি তো স্কুলে ভর্তি হচ্ছে এবছর, তখন আশা কমাতেই হবে। বলতে বলতে বিথিকার মুখে ছায়া নেমেছে। আমার কেটে যায়, অভ্যেস হয়ে গেছে। বড় বউ এবার দিল্লি ফেরার আগে বাপের বাড়ি থেকে একটা মেয়ে জোগাড় করে দিয়ে গেছে, বিধবা। ওর সঙ্গে বকবক করি, বই পড়ি, টিভি দেখি। মেয়েও আসে মাঝে মধ্যে, 1-8 দিন করে থেকে যায়। একদিন তোমার বাড়িতে গিয়ে সারাদিন কাটাতে হবে। আয় না, অনেক দিন তো আসিসনি। বিথিকা খাতাগুলো গুছিয়ে আলমারিতে নিজের র্যাকে তুলে রাখলেন। পরশু আয়, ছুটি আছে। পরশু হবে না, বাবুনরা ফিরছে সেদিন। ফিরছে মানে? কোথায় গেছে? পুরী। হানিমুন? হুম, হানিমুন তো বিয়ের পরপরই হয়ে গেছে, নভেম্বরেই। কুলু মানালি গিয়েছিল, বেশি দিন থাকতে পারেনি, ঠান্ডার চোটে আগেই পালিয়ে এসেছিল। মেয়েটা খুব শীতকাতুরে। মাধবীর মুখ হাসি হাসি হলো। বিথিকা চোখ ঘোরালেন। কেমন হয়েছে রে মেয়েটা? ভালোই, একটু আদুরে টাইপের, তবে কথাবার্তা বেশ মিষ্টি, স্বভাবটা বাবু। তোকে যত্ন আত্তি করছে? তা করছে, একটু বেশিই করছে। মাধবী হেসে ফেলল। আমাকে আর সংসারের কোনো কাজে হাত দিতে হয় না, নিজেই সব টেনে টেনে করে। দিব্যি মুখের সামনে তৈরি চা পাচ্ছি, দুবেলা বাড়া ভাত। বাহ, তোর আর তাহলে ভাবনা কি? এবার পায়ের ওপর পা তুলে দিয়ে কাটিয়ে দে। বিথিকা এগিয়ে এসে মাধবীর কাঁধে আলতো হাত রাখলেন। এবার একটু সুখে শান্তিতে থাক। সুখেই তো থাকার কথা, তবু কেন যে এখনই এত ক্লান্তি জমছে শরীরে? মাধবী হাসিটুকু ঠোঁটে ধরে রাখার চেষ্টা করল। চলো, বেরোবে তো? বিথিকা মাথা নাড়লেন। চল। স্টাফরুম থেকে বেরিয়ে লম্বা করিডোর পার হয়ে সিঁড়ি, সিঁড়ির পরে সিমেন্ট বাঁধানো চওড়া রাস্তা, একধারে পাঁচিল ঘেরা মাঠ, মাঠে বসে ছেলেমেয়েরা আড্ডা মারছে দলে দলে। 3-4 জন অল্পবয়সী শিক্ষক শিক্ষিকা পাশ দিয়ে গল্প করতে করতে চলে গেল। কারোর কোনো কথাতেই বোধহয় একজন হেসে উঠল খিলখিল করে। বেশ আছে আজকালকার ছেলে মেয়েরা, হাসি, আড্ডা, হইচই, প্রেম, বিয়ে, হানিমুন। আমার বিয়ের কদিন পর হানিমুন হয়েছিল জানিস? 2.5 বছর। তখন রিমলি আমার পেটে। সে তুমি যাওনি বলে আর কেউ যাবে না, নাকি তখন কেউ যেত না? মাধবী মৃদু হাসল। তুই গিয়েছিলি? গেছিলাম একবার, দার্জিলিং, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। গোটা ট্যুর শুধু শ্বশুরের গরম জলের ব্যবস্থা করতে করতেই কেটে গেল। ঘুম থেকে উঠে গরম জল, দাঁত মাজবেন, চান করার গরম জল, মুখ ধোয়ার গরম জল, সেটাকে তুমি হানিমুন বলবে? বিথিকা চুপ করে গেলেন। হয়তোবা কোন কথা থেকে কোন কথা চলে আসে, সেই ভয়। মাধবীও চুপ। কলেজের গেটের সামনে রাধাচূড়া গাছটা ফুলে ফুলে ঢেকে গেছে, শেষ বসন্তের হলুদ ফুল। চৈত্র বাতাসে গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে আছে টাটকা ফুলের পাপড়ি। অন্যমনস্ক মাধবীর পায়ের তলায় পড়ে কিছু পাপড়ি থেতলে গেল। বিথিকার পায়ে ধাক্কা খেয়ে একগুচ্ছ ফুল ছিটকে গেল দূরে।
বাসস্টপে এসে বিথিকা ঘড়ি দেখলেন। ওরে বাবা, 5টা 5 হয়ে গেছে যে রে, বাসে ওঠা যাবে? দাঁড়া, একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা দেখি। ট্যাক্সি পেলে ভালো হয়। মাধবী বাস স্টপে থামে হেলান দিয়ে দাঁড়ালো। কোমরটা ভীষণ কটকট করছে। এই এক জ্বালা হয়েছে আজকাল। হঠাৎ হঠাৎ কোমরে যন্ত্রণা, সঙ্গে এক অসহ্য ক্লান্তি। অথচ কদিন আগেও ঠিক এরকমটা ছিল না। কয়েক মাস আগেও সারাটা দিন মাধবী বিরামহীন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত গভীর না হওয়া পর্যন্ত শুধু কাজ আর কাজ। সংসার সামলে কলেজ, কলেজ সামলে সংসার। কোনো দিকে তাকাবার অবকাশ নেই। মাঝরাতে অবধি পরীক্ষার খাতা দেখেও কাক ভরে বিছানা ছেড়েছে। বাবুন 8টার মধ্যে ফ্যাক্টরিতে বেরিয়ে যায়। আটা ময়দা মেখে তার আগেই কিছু ভারী জলখাবার তৈরি করে দিতে হতো তাকে। তারপর ঘরদোর ঝাড়াঝুড়ি করে নিজের জন্য যা হোক দুটো ফুটিয়ে নেওয়া। ইদানিং কলেজ থেকে ফেরার পথে বাজার করে নিয়ে যেত, ফিরে রান্না বান্না করতো ভালো করে। সারাদিন বাদে মা ছেলেতে বসে খেত একসঙ্গে, গল্প করতো, টিভি দেখতো। তারপর বাবুন শুয়ে পড়লে আবার নতুন করে টুকটাক কাজকর্ম নিয়ে বসা, বইপত্র নাড়াঘাটা করা, এদিক ওদিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এক একটা চিঠিপত্র লেখা, কিংবা ছোটোখাটো সেলাই ফোড়াই, শাড়িতে ফলস বসানো, ব্লাউজের পাশ টেকে ফেলা, সোয়েটার বোনা। তারও আগে বাবুন যখন ছোট, তখন এসব করারই বা সময় কোথায়? তখন তো দিনভর দম বন্ধ করে শুধু ছোটা আর ছোটা। বাবুনের স্কুল, স্কুলের পড়া, পরীক্ষা, খেলাধুলো, অসুখ বিসুখ, বায়না, তার সঙ্গে শ্বশুরের জন্য দৌড়াদৌড়ি, ওষুধপত্র, ডাক্তার। কলেজে শুধু শরীরটাই পৌঁছতো, মন পড়ে থাকতো বাড়িতে। শাশুড়ি সব ঠিকঠাক সামলাতে পারছেন তো? অত বড় ধাক্কাটায় কেমন যেন জবুথুবু মেরে গিয়েছিলেন ভদ্রমহিলা। 10বার ডাকলে একবার সাড়া দিতেন। কি যে অবস্থা গেছে তখন! সামনে ব্ল্যাকবোর্ড, পিছনে ছাত্ররা, মস্তিষ্কে টরটক্কা বাজছে। বাবুন স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করেছে তো? জামা কাপড় ছেড়েছে? কলেজের করিডোরে হাঁটতে হাঁটতে বুক ঢিপ ঢিপ। খেলতে গিয়ে সেদিনের মতো মাথা ফাটিয়ে ফিরল না তো? কটা অঙ্ক ভুল করলো পরীক্ষায়? বাবুনের জন্যই দিনের আলো ফোটা, বেলা বাড়া, সন্ধে নামা, রাত ঘনানো। সেসব দিন কবেই তো শেষ। এখনই তো সুস্থির হওয়ার সময়, আরাম, বিশ্রাম। তবু কেন? বিথিকা ডাকছেন, এই মাধু, ট্যাক্সি ধরেছি, আয়। মাধবী দেখে শুনে রাস্তা পার হলো। গাড়ি ঘোড়ার ভিড় বেশ বেড়ে গেছে রাস্তায়। ঘেরা কম্পাউন্ডের মধ্যে 4তলা বাড়ি, 8টা ফ্ল্যাট। শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতেই কেনা, কিন্তু সিদ্ধার্থের অফিস থেকে পাওয়া টাকায় LICর টাকা, অনেকটাই লোন। লোন শোধ করতে কয়েক বছর মাধবীকে খুব কষ্ট করতে হয়েছে, বিশেষত বাবুনের ইঞ্জিনিয়ারিং পড়ার সময়টায়। আজকাল মাধবীর মনে হয় বুদ্ধিমানের মতোই কাজ করেছিল সে। যতই ছোট হোক, একটা তো নিজস্ব আশ্রয়, ঘর। 3তলার বন্ধ জানলার সামনে দাঁড়িয়ে ব্যাগ হাতড়ে চাবি বার করল মাধবী। লকটা খুলতে গিয়ে একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠেই মিলিয়ে গেল। ড্রয়িং স্পেসের সোফায় বাবুন আর তার সদ্য পরিণীতা স্ত্রী। বাবুনের বুকের ওপর পরমা, পরমাকে জড়িয়ে ধরে বাবুন। দুজনে তন্ময় হয়ে কেবল টিভিতে সিনেমা দেখছে। মাধবী অপ্রস্তুত। ভুল করে অভ্যেস মতো নিজের চাবি দিয়ে দরজা খুলে ফেলেছে। যদিও দরজার শব্দ পেয়ে ছিটকে সরে গেছে পরমা, পলকে গুছিয়ে নিয়েছে নিজেকে। তবুও হঠাৎই দৃশ্যটা কেন মনে পড়ল? ছি! মাধবী ভেতরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। চোখ বুজে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, যেন চোখ খুললেই আজ আবার মুখোমুখি হতে হবে সেই দৃশ্যের। ক্রমে নিঃশ্বাস স্বাভাবিক। মাধবী ধীরে ধীরে চোখ খুলল। নিজের অজান্তেই এক স্বস্তির অনুভূতি। পরক্ষণেই গোটা ঘর যেন ধক করে বিঁধে গেছে চোখে। এ কোন ঘর? তার এতদিনের চেনা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটাকে কি বিশাল লাগছে, বিস্তীর্ণ মাঠের মতো। সোফা, টিভি, শোকেস, ডাইনিং টেবিল, সব কিছু কেমন ঝাপসা ঝাপসা, অনেক দূরের যেন। দূরবীনের উল্টো দিকের কাছে চোখ লাগিয়ে দেখলে যেমন লাগে, ঠিক তেমনই। ফ্রিজ আর কাবার্ডের মাঝখানে দেওয়ালের গায়ে একটু উঁচুতে সোনালি ফ্রেমে বাঁধানো একটা ছবি, সিদ্ধার্থর।
29 বছরে সিদ্ধার্থর এক মুখ হাসি নিয়ে থমকে তাকিয়ে আছে একভাবে 28 বছর ধরে। শুকনো মালা পরা ছবিটাতে এক মুহূর্তে স্পষ্ট দেখতে পাচ্ছে না মাধবী, দেখতে চায়ও না। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নিজের ঘরে ঢুকে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়ে অনেকক্ষণ পর মাধবী বুক ভরে নিঃশ্বাস নিল। চোখ বুজে বিছানায় টান টান হয়ে শুয়ে রইল কিছুক্ষণ। তারপর পায়ে পায়ে উঠে এলো রান্নাঘরে। 1 কাপ চা খাওয়া দরকার। গ্যাসে জল চাপিয়ে রান্নাঘরে জানলাটা খুলে দিল হাট করে। জানলার ওপারে নিচে ডোবার জলে ছিটকে আসা আলোর বিন্দুগুলো তীর তীর কাঁপছে। কি অদ্ভুত নিস্তরঙ্গ এক জলের আধার। নিস্তরঙ্গ না নিষ্প্রাণ? পরমা নিতান্ত প্রয়োজন ছাড়া জানলাটা খুলতে চায় না। ওই ডোবার বন্ধ পচা জলের দিকে তাকালে পরমার নাকি গা গুলিয়ে ওঠে। বাড়াবাড়ি, ন্যাকামো। পরমার ওপর বেশ বিরক্তি বোধ করল মাধবী। চায়ের কাপ হাতে ড্রয়িং স্পেসের সোফায় এসে বসল। টিউবের আলোয় ঘরটা অসম্ভব রকমের উজ্জ্বল এখন, এত উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে যায়। তখন হঠাৎ কেন যে ঘরটাকে অচেনা লাগছিল এখন সেটা বোঝা যাচ্ছে। রং, রং, কি উৎকট সব রং ছড়িয়ে আছে চতুর্দিকে। দীর্ঘদিনের সাদা দেওয়াল পরমার আবদারে সবুজ করেছে বাবুন, সামুদ্রিক সবুজ। পরমার বায়নায় না করতে পারেনি মাধবীও। মাধবীর ঘর বাদে গোটা ফ্ল্যাট নতুন রঙে সাজিয়েছে মেয়েটা। অসহ্য, অসহ্য। বাবুনটাই বা কি, সে চেনে না তার মাকে? জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন দেখেছে মাকে এক বিন্দু রঙের আশ্রয় নিতে? শরীরে, পোশাকে, মনে, গৃহসজ্জায়? বাবুন বারণ করলে পরমার সাহস হতো না মাধবীর মুখের ওপর এত রং দোলাবার। মাধবী দাঁতে ঠোঁট চেপে ধরল। কোমরের যন্ত্রণাটা আবার ফিরে আসছে। কালো নকশাপার শাড়িটা 2-1 জায়গায় ফেঁসে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ছুতসুতো নিয়ে বসেছিল মাধবী, ছেঁড়াগুলোকে সেলাই করবে। এমনিতে ছুটির দুপুরে কোনোদিনই সে ঘুমোয় না, অনভ্যাস। সেলাই করতে করতেই মাধবী শুনতে পাচ্ছিল শব্দগুলো। বাবুন আর পরমা ও ঘরে গল্প করছে। কথা বোঝা না গেলেও ধ্বনি ভেসে আসছে। বাবুনের কোনো কথায় পরমা হি হি করে হেসে উঠল। এত জোরে জোরে হাসতেও পারে মেয়েটা। মাধবীর ভুরু কুঁচকে গেল। হাসতে হাসতে মেয়েটা যেন বেরিয়ে এসেছে ঘর থেকে। হ্যাঁ, যা ভেবেছে তাই। টকটকে লাল শাড়ি মাধবীর দরজায় এসে দাঁড়িয়েছে। মা, আপনি ঘুমোচ্ছেন? মাধবী তাড়াতাড়ি বিরক্তিটাকে আড়াল করে নিল। না, ভেতরে এসো। ঘরে ঢুকেই হৈ হৈ করে উঠল পরমা। এ কি, আপনি এখন সেলাই নিয়ে বসেছেন? কোমরে ব্যথা হচ্ছিল না? কাজের মেয়েটা কদিন ধরে একটা শাড়ি চাইছে, তাই ওর জন্য। আমি সেদিন ওকে একটা নতুন শাড়ি দিলাম যে। গরিব মানুষ, আর একটা পেলে খুশিই হবে। আপনার সেলাই করে দেওয়ার কি দরকার? একটু আধটু ছেঁড়া। মাধবী সোজা পরমার মুখের দিকে তাকালো। আমি ছেঁড়া শাড়ি দেওয়া পছন্দ করি না। মাধবীর কথার ভঙ্গিতে একটু থমকে গেল পরমা। পরক্ষণেই মেঘ কেটে রোদ্দুর। খাটে উঠে পরমার গা ঘেঁষে বসল। মা, আপনি আমাদের বেড়ানোর ছবিগুলো দেখেছেন? নিজের রূঢ়তায় নিজেই যেন অপ্রস্তুত হয়েছিল মাধবী। হেসে ফেলে সহজ করতে চাইল নিজেকে। কই আর দেখালে তোমরা? আমি এক্ষুনি আনছি। পরমা এক দৌড়ে নিজের ঘর থেকে ছবির খাম নিয়ে এসেছে। একরাশ রঙিন ছবি মেলে ধরল খাটের ওপর। মাধবী একটা একটা করে ছবি তুলে দেখছিল। বেশিরভাগ ছবিতেই পরমা একা, কখনো সালোয়ার কামিজে, কখনো শাড়িতে, কখনো প্যান্ট শার্টে। পিছনে সমুদ্র নিয়ে পরমা, বালিয়াড়ির ধারে পরমা, ঝাউবনে পরমা, কোনারকের মূর্তির পাশে পরমা, সূর্যাস্তে পরমা, সূর্যোদয়ে পরমা। বাবুনের ছবিও রয়েছে একটা দুটো। দুজনের একসঙ্গে ছবি মাত্র একটা, সমুদ্র স্নান করছে দুজনে। ছবিগুলো উল্টোতে উল্টোতে আচমকা একটা ছবিতে চোখ আটকে গেল মাধবীর। বিশাল সমুদ্র শুনশান, একটি জনপ্রাণীও নেই। সমুদ্রতট সম্পূর্ণ নির্জন। জলের ঢেউ টেউ কিচ্ছু ভালো বোঝা যায় না। শুধু বহু দূরে জলে একটা কালো বিন্দুর মতো কি দেখা যাচ্ছে। মাধবী খুব ভালো করে খুঁটিয়ে দেখল। ফুটকি নয়, নৌকো। দেখুন আপনার ছেলের কাণ্ড।
কিভাবে ছবির রিল নষ্ট করেছে? ভীষণ চড়া রোদ্দুরে শুধু শুধু শাটার মেরে। মাধবী আরো খুঁটিয়ে দেখার চেষ্টা করল ছবিটাকে। সমুদ্রের রং প্রায় বর্ণহীন, সাদাটে মতন। প্রখর আলোয় তুলেছে বলেই বোধহয় একটু জ্বলে গেছে ছবিটা। শুধু কালো বিন্দুটা ভীষণ স্পষ্ট। কেন? মন্দ কি? সমুদ্র বলেই কি সব সময় নীল হবে নাকি? কি শান্ত সংযত মনে হচ্ছে না সমুদ্রটাকে? কি জানি বাবা, আমার এরকম ফ্যাকাশে ছবি একদম ভালো লাগে না। আমার তো মনে হয় ছবিটা কিচ্ছু হয়নি, নষ্ট হয়েছে। পরমার আদুরে স্বরে মাধবী হেসে উঠল। সত্যিই তো, বরের সঙ্গে বেড়াতে গিয়ে কে আর একটা অর্থহীন ছবি দেখতে ভালোবাসে? মাধবীর বলতে ইচ্ছা করল, কখনো কখনো জ্বলে যাওয়া ছবিও অর্থময় হতে পারে। বলল না, কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। তোমাদের জোড়ে ছবি মাত্র একটাই? পরমার মুখ লাল। হ্যাঁ, মানে কে তুলবে? নুলিয়াকে বলে দেখুন না, নুলিয়ার হাতে তোলা বলে আপনার ছেলেকে কিরকম মোটা মোটা লাগছে। পরমা ছবিগুলো খামে গুছিয়ে তুলল। খাট থেকে উঠতে গিয়েও কি মনে করে আবার বসে পড়ল। আঁচলের কোনা আঙুলে জড়িয়ে পাকাচ্ছে আস্তে আস্তে। মাধবী জিজ্ঞাসা করল, কিছু বলবে মনে হচ্ছে? পরমা ঢোক গিলল, না। খাট থেকে নেমে দরজা অবধি গিয়েও ফিরে এসেছে। মা, কালকে একটু বেশি দুধ রাখবো ভাবছিলাম। কেন? মিষ্টি তৈরি করবে নাকি? না, মানে কাল দিদি জামাইবাবুকে রাত্রিরে খেতে বলেছি। পরমা নখ দিয়ে বিছানার চাদর খুঁটছে। কাল আপনার ছেলের জন্মদিন তো, বেশি কিছু করব না, একটু লুচি, মাংস আর পায়েস। সঙ্গে সঙ্গে মাধবীর শরীর বেয়ে ইলেকট্রিকের কারেন্ট খেলে গেছে। আশ্চর্য, ছেলের জন্মের দিনটা তার মনে পড়েনি, অথচ এই মেয়েটা দুদিন এসেই। মাধবী গম্ভীর হয়ে গেল। বাবুনের জন্মদিন তো হয় না? পরমা মাথা নামালো। হ্যাঁ, ও তাই বলছিল, কিন্তু আমি যে নেমন্তন্ন করে ফেলেছি। ওরা কাল আসবে। এটা তুমি ঠিক করনি। বাবুন বারণ করেনি তোমাকে? পরমা চুপ। তুমি জানো কেন বাবুনের জন্মদিন হয় না? পরমা মাথা নিচু করেই জবাব দিল, জানি। জেনে শুনেও তুমি? পরমা এতক্ষণে মুখ ওঠালো, গলার স্বরও উঁচু হয়েছে। কিন্তু ও কি দোষ করেছে মা? অ্যাক্সিডেন্টটার জন্য ওকে কেন চিরকাল দায়ী করা হবে? কি ভয়ানক স্পর্ধা মেয়েটার! কি নির্লজ্জ যুক্তি! মাধবী স্তম্ভিত হয়ে গেল। আপনি একবার ভালো করে ভেবে দেখুন মা, আপনার ছেলেও তো একটা মানুষ, জীবন্ত মানুষ। একটা মৃত্যুর জন্য একটা জন্ম কেন মিথ্যে হয়ে যাবে? কেন ওর জন্মদিন কেউ মানাবে না? ব্যাস ব্যাস, চুপ করো। মাধবীর গলা এতক্ষণে তীক্ষ্ণ হলো। পরমার গলাও কঠিন হয়েছে। এটা আপনার কুসংস্কার মা। জন্মদিনের সঙ্গে মৃত্যুদিন। না! মাধবী বেশ জোরে চিৎকার করে উঠল এবার। কুসংস্কার ফুসংস্কার বুঝি না। বলতে বলতে আরো কর্কশ হয়েছে। ওইভাবে তুমি জন্মদিন মৃত্যুদিন একসঙ্গে বলবে না। জন্ম মৃত্যুর কি বোঝো তুমি? আমি বলছি বাবুনের জন্মদিন হবে না, হবে না। পরমা তবু খাট থেকে নেমে ঘাট টেরা করে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর প্রায় ছুটে বেরিয়ে গেল। যাওয়ার সময় বেশ জোরে ভেজিয়ে দিয়ে গেছে মাধবীর দরজাটা। পরমা চলে যাওয়ার পর মাধবী কিছুক্ষণ দুহাতে রগ টিপে বসে রইল। মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এত বিশ্রীভাবে কেন চিৎকার করে উঠল সে? চিৎকার না, ওটা আর্তনাদ। বাবুনের জন্মের দিন সিদ্ধার্থ কুমারধবিতে ছিল, অফিসের কাজে। সেখানেই টেলিগ্রাম যায়, সানবর্ন কাম সুন। হয়তোবা ফেরার তাড়াতেই, হয়তোবা আনন্দের অন্যমনস্কতায়
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কুমারধুবী স্টেশনেই ট্রেন থেকে পা পিছলে পড়ে যায় সিদ্ধার্থ। মাধবীর পরে অনেকবার মনে হয়েছে অন্যমনস্কতা নয়, ওটা ছিল সিদ্ধার্থর চরম দায়িত্ব জ্ঞানহীনতা। বাবুনের জন্মদিন মানেই সেই লোকটার মৃত্যুদিন আসছে, পরদিনই। এ কথা কিভাবে ভুলতে পারে মাধবী? মনে পড়াটাকে ভুলতেই তো বাবুনের জন্মদিনকে স্মরণ করার রেওয়াজ মুছে দেওয়া হয়েছে এ বাড়ি থেকে। সেসব জেনেও পরমা না, শুধু পরমার ওপর রাগ করে কি হবে? বাবুনেরও নিশ্চয়ই সম্মতি আছে এ ব্যাপারে, অন্তত অসম্মতি তো নেই। মাধবীর মনে পড়ল বাবুন যখন বেশ ছোট, বছর 8-9, তখন একবার এ সময়টায় সে বাপের বাড়িতে ছিল। মাধবীর বড়দা জন্মদিনের দিন একটা দামি রং পেন্সিলের সেট উপহার দিতে গিয়েছিল বাবুনকে। ওইটুকু ছেলে টকটক করে বড় মামাকে বলেছিল, আমার তো বার্থডে নেই মামু, আমাকে জন্মদিনে কোনো প্রেজেন্ট দিও না। মাধবীর বড়দা অবাক হয়ে মাধবীর দিকে তাকিয়েছিল। মাধবী কিছুতেই বোঝাতে পারেনি সে কোনোদিনই কিছু শিখিয়ে দেয়নি ছেলেকে। সেই বাবুন। মাধবীর চোখে জল এসে গেল। তবে কি তার আর্তনাদটা পরমাকে নয়, ছেলেকে উদ্দেশ্য করেই? অথবা ওটা আর্তনাদ নয়, হাহাকার, 28 বছর ধরে জমে থাকা দীর্ঘশ্বাস। অথবা দীর্ঘ নিঃশ্বাসও নয়, অভ্যস্ত নিয়মের শৃঙ্খল থেকে বিচ্যুতির বিরুদ্ধে ফেটে পড়া এক অগ্নুৎপাত। কেন বিচ্যুতি ঘটল? কেন? অভ্যস্ত জীবনটা তো সে স্বেচ্ছায় বেছে নিয়েছিল। অন্য আর কি জীবনই বা সে বেছে নিতে পারত? 22 বছরের সুন্দরী সন্তানবতী বিধবা হিসাবে আবার মনে রং লাগিয়ে বিয়ের পিঁড়িতে বসবে? নাকি বাপের বাড়িতে ফিরে গিয়ে কুমারী জননীর মতো বাবা মা ভাই বোনের সংসারে মৃত্যু পর্যন্ত টিকে থাকার লড়াই চালিয়ে যাবে? আর সিদ্ধার্থর বাবা মা? ছেলের মৃত্যুর দমকা কালবৈশাখীর বয়ে যাওয়ার পর তাদের দিকে তাকিয়ে কি দেখতে পেয়েছিল মাধবী? এক অর্ধমৃত সন্তান শোকে আকুল অসহায় রমণী, আর হঠাৎ প্রায় স্থবির হয়ে যাওয়া এক নিঃস্ব প্রৌঢ়, সঙ্গে এক শিশু, যে তখনও নিজের অস্তিত্ব সম্পর্কেই কোনো ধারণা তৈরি করতে পারেনি। সকলে এমন ব্যাকুলভাবে আঁকড়ে ধরেছিল মাধবীকে, যেন মাধবী সরে গেলেই প্রলয় ঘটে যাবে। মাধবী আর কি হতে পারত সেই মুহূর্তে, সিদ্ধার্থ হয়ে যাওয়া ছাড়া? এক এক করে মনের প্রত্যেকটি ঘরের আলো নিভিয়েছে, চোখ থেকে সমস্ত রং মুছে ফেলেছে, শরীরে পুড়ে নিয়েছে বৈধব্যের তুষার বর্ম। তবে না এক অভ্যস্ত নিয়মের শৃঙ্খলে স্বেচ্ছাবন্দী হতে পেরেছে সে। মাধবী খাট থেকে নেমে দাঁড়ালো। স্বেচ্ছাবন্দীও নয়, নিয়তিবন্দী। রূপ রস বর্ণ গন্ধ মাখা পৃথিবীর বিরুদ্ধে তারই নিয়তির এক গোপন বিদ্রোহ। ধীরে ধীরে কখন যে সেই বিদ্রোহ তার বেঁচে থাকার উদ্দেশ্য হয়ে উঠেছে। উদ্দেশ্য নাকি অবলম্বন, অথবা শুধু বেঁচে থাকা? ড্রেসিং টেবিলের সামনে এসে মাধবী চশমা খুলল। কাঁচের একদম কাছে গিয়ে দেখে চোখ দুটোকে। আয়নার ভিতরে ওই মহিলা কে? দু চোখ ঘিরে কালো দাগ, কপালে চামড়ার ভাঁজ, রুক্ষ মুখ। ওই নারী কি মাধবী? মাধবী মেঝেতে বসে ফুঁপিয়ে কেঁদে উঠল, শিশুর মতো। রাত্রে ডাইনিং টেবিলে খেতে বসে মাধবী আর চোখে লক্ষ্য করছিল ওদের। পরমা রোবটের মতো থালা গ্লাস বাটি সাজিয়ে দিয়ে গেল টেবিলে। খাবার সব মাঝখানে রেখে রান্নাঘরে ফিরে গেল। বাবুন নিজেই প্লেটে রুটি তরকারি তুলে নিয়েছে, মাথা নিচু করে খাওয়া শুরু করলো। গোটা টেবিলে মুখ নাড়া আর হাতা খুন্তির শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মাধবীর খারাপ লাগছিল। পরমার এখনো রাগ পড়েনি। বাবুন জোর করে অন্যমনস্ক থাকার চেষ্টা করছে। বিশ্রী অস্বস্তিকর আবহাওয়া। মাধবী একটু হালকা হতে চাইল। কি হলো, পরমা খাবে না? বাবুন একবার মায়ের দিকে তাকালো, একবার রান্নাঘরের দিকে, তারপর আবার মাথা নামিয়ে রুটি ছিঁড়ছে। ঠিক আছে বাবা, আমি সব উইথড্র করে নিচ্ছি, আর গাল ফুলিয়ে থাকতে হবে না।
এসো, খেতে এসো। বাবুন অনেকটা সহজ হলো। কি দরকার ছিল ওকে ওভাবে বলতে যাওয়ার? তখন থেকে কান্নাকাটি করে চলেছে। মাধবী হেসে ফেলল। ওটা আমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার, তা বলে তুই মুখটা অমন কান্না কান্না করে রেখেছিস কেন? খোঁচাটা বিঁধল বাবুনকে। গোমরা মুখে বলল, আমার এসব উটকো অশান্তি ভালো লাগে না মা। তুমি জানো না বলে নেমন্তন্ন করে ফেলেছে বলে আমি কত রাগারাগি চেঁচামেচি করেছি ওর ওপর। বুঝতে পারেনি ছেলে মানুষ। ছেলে মানুষ? কত বয়স পরমার? পরমার মা বাবা বলেছিল 23, 24ও হতে পারে। এই বয়সে মাধবী একজন পোড় খাওয়া বিধবা মা। সিদ্ধার্থর অফিস, LIC সব জায়গায় ঘুরতে ঘুরতে দুনিয়ার সার বুঝে গেছে। মাধবী বলল, বলছি তো ভুল হয়ে গেছে। বাবুন মাধবীর মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তুমি রাগ করছো না তো? দূর বোকা। মাধবী একদৃষ্টে দেখছিল বাবুনকে। 28 বছর ধরে নিজের হাড় পাঁজরা সেঁচে জল দিয়ে বড় করে তুলেছে এই ছেলেকে। জন্মের সময় থেকে বাবার রোদ না পাওয়া চারাগাছ এখন নিজেই এক বৃক্ষ, এক নারীর স্বামী, পুরুষ। ভাবতেই কেমন যেন শিহরণ খেলে গেল শরীরে। পরমা পাশে এসে নতমুখে দাঁড়িয়েছে। সরি মা, আর কখনো ভুল হবে না, শুধু এইবারটা। এইবার কেন? তোমার ইচ্ছে হয় প্রতিবারই করো। মাধবী পরমার পিঠে হাত রাখল। সঙ্গে সঙ্গে পরমার চোখ আনন্দে তিরতির নাচছে। বাবুনের দিকে তাকিয়ে ফিক করে হাসল। মাধবী দ্রুত চোখ সরিয়ে নিল। খাওয়া দাওয়ার পর একটু টিভির সামনে বসলো মাধবী। কি একটা ডকুমেন্টারি দেখাচ্ছে। মরুভূমির উপর দিয়ে সার মেয়ে কলসি মাথায় হেঁটেই চলেছে জলের সন্ধানে। বাতাসে বালিয়ে উঠছে সূর্য প্রখর। বাবুনও সোফায় এসে আধশোয়া হয়ে বসেছিল, বেশ খুশি খুশি মুখ। সেখান থেকে চিৎকার করে ডেকে উঠল, রমু, রমু, আজকের কাগজটা দিয়ে যাও না প্লিজ। রমু ডাকটা খট করে লাগলো কানে। এমন আদরের ডাক আগে কখনো কানে আসেনি। নিজের অজ্ঞাতেই মাধবী বলে ফেলতে যাচ্ছিল, কি হচ্ছে কি বাবুন? এ আবার কি ধরনের ডাক? পরমা বলতে পারিস না? ওর ডাক নামও তো আছে একটা, টুকু। গলা দিয়ে স্বরই ফুটল না কোনো। সোফা ছেড়ে পায়ে পায়ে নিজের ঘরে ঢুকে গেল। সেই রাত্রে কিছুতেই ঘুম আসছিল না মাধবীর। কে জানে কেন কান দুটো হঠাৎ বড় বেশি সজাগ হয়ে উঠেছে। ও ঘরের ফিসফাস কথা, ছোটখাটো হাসি, আলগা খুনসুটি সব যেন দরজা ভেদ করে উচ্চগ্রামে কানের কাছে বাজছে। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিল নানা রকম রহস্যময় শব্দ। মাধবী বুঝতে পারছিল না শব্দগুলো কি সত্যি, না সে মনে মনে তৈরি করে নিচ্ছে শব্দগুলোকে। না হলে এতদিন এই সব শব্দ শুনতে পায়নি কেন? তবে কি এই শব্দগুলো ঘাপটি মেরে লুকিয়েছিল তারই মস্তিষ্কের কোনো কোষে? বহুকাল পর মাধবী আজ সিদ্ধার্থকে মনে করার চেষ্টা করল। কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। প্রথম প্রথম প্রত্যেক রাতে লোকটা এসে হাজির হতো পাশে, সারা রাত ধরে আঁচড়ে কামড়ে তাকে অস্থির করে দিত। ক্রমে ক্রমে মাধবী তাকে তর্জনী তুলে শাসন করেছে। লোকটা সরে গেছে, সারা রাত অপেক্ষা করেছে দরজার বাইরে। মাধবী নিজেকে বেঁধে ফেলেছে বরফের বর্মে। লোকটার ওপর অভিমানে মাথায় চড়িয়েছে উপেক্ষার শিরস্থান। দিনগুলোকে ভাগ করে নিয়েছে অজস্র কাজের রুটিনে। সেই রুটিনই ক্রমশ দখল করেছে তার রাত্রিগুলোকেও। মাধবী জানতেও পারেনি লোকটার অস্তিত্ব মুছতে মুছতে একেবারে নিশ্চিহ্ন কখন। মাধবী আবার প্রাণপণে সিদ্ধার্থর কথা ভাবার চেষ্টা করল। কেমন ছিল মুখ, হাত, পা, বুক, পিঠ সহ গোটা মানুষটা? কোনো কিছুই মনে নেই। হালকা কুয়াশার আড়ালে অস্পষ্ট কান্নার মতো লোকটা স্থির হয়ে আছে। মনকে একটা কেন্দ্রবিন্দুতে জড়ো করার চেষ্টা করল মাধবী। মনে পড়েছে, মনে পড়েছে। নিজের আবিষ্কারে নিজে খুশি হতে গিয়েও মাধবী
নিভে গেল দপ করে। ধুস, ওটা তো ও ঘরের ছবিটা। 28 বছর ধরে হাসি মাখা এক যুবকের মুখ। ওই মুখ আজ বেঁচে থাকলে কেমন হতো ভাবতে পারছে না। ভাবতে গেলেই ওই ছবির মুখ সরে গিয়ে চোখের সামনে জ্যান্ত হয়ে উঠছে আর একটা মুখ। সে মুখ বাবুনের, তার আত্মজোর। মাধবী ঘামতে শুরু করল। চোখ বেয়ে অসাড়ে জল গড়িয়ে পড়ছে। সিদ্ধার্থ কবেই পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে ম্যাজিকের মতো। ধর্মর করে বিছানায় উঠে বসলো মাধবী। বাথরুমে গিয়ে চোখে মুখে ঘাড়ে মাথায় জল দিল ভালো করে। শরীরটা একটু ঠান্ডা হওয়া দরকার, মাথাটাও। ঘরে ফিরে পাখাটার দিকে তাকালো একবার। ফুল স্পিডে ঘুরছে। আলো নিভিয়ে আবার শুয়ে পড়ল বিছানায়। রাত্রি যখন আরও গভীর, গাঢ় অন্ধকার তখন ঘন নীল রং হয়ে ছড়িয়ে যাচ্ছিল মাধবীর চোখের উপর। আধো ঘুম জাগরণে মাধবী দেখতে পাচ্ছিল সেই নীল রং সমুদ্রের মতো অপার, অনন্ত। আর সেই সমুদ্রে একটা কালো ফুটকি ক্রমশ বড় হয়ে উঠছে। মাধবী ঘুমিয়ে পড়ল। বাড়ি ঢোকার আগে মোড়ের দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিল মাধবী। রসকদম্ব বাবুন ভীষণ ভালোবাসে। দোকান থেকে বেরিয়েও ফিরে গিয়ে 20 টাকার চমচম কিনল। পরমার চমচম খুব প্রিয়। তাছাড়া বাড়িতেও লোকজন আসবে, একটু বেশি মিষ্টি নেওয়াই ভালো। মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটতে হাঁটতে মাধবী একবার ঘড়ি দেখল। 7:10। বেশ দেরি হয়ে গেছে। নিজের ওপর মাধবী বিরক্ত হলো সামান্য। ফালতু একটা মিটিংয়ের জন্য ছুটির পর 1 ঘন্টা বসে থাকতে হলো কলেজে। এমনিতেই গোটা দিন আজ সে অন্যমনস্ক থেকেছে, ক্লাসে অনর্থক বকাবকি করেছে 2টো মেয়েকে। বাড়ি থেকে নিয়ে যাওয়া টিফিনটাও খেতে ইচ্ছে করেনি সারাদিন। একটা কথাই সারাক্ষণ ঘুরপাক খেয়েছে মনে। কেন এমন বেসামাল হয়ে পড়ছে সে? এই বিবশ অস্থির ভাবটাকে কাটাতেই হবে, নিজেকে স্থির করতে হবে। কম্পাউন্ডে ঢুকে মাধবী একটু থমকালো। একটা উগ্র সুগন্ধ আসছে না? সামনের ছোট্ট কাঁঠালি চাপা গাছে ফুল এসেছে। অন্ধকারে সাদা হয়ে আছে গাছটা। নিজের ফ্ল্যাটের সামনে এসে অন্যমনস্কভাবে ব্যাগ খুলল মাধবী। পুরনো অভ্যেস মতো হাত ঢুকিয়ে চাবি বার করতে গিয়েই খেয়াল হয়েছে। তড়িৎ হাতে বেল বাজালো, বেশ জোরে। পরমা দরজা খুলেছে। মাধবীকে দেখে তার মুখ নিভে গেল পলকের জন্য। পর মুহূর্তেই উজ্জ্বল। মা, আপনি আজ এত দেরি করলেন? কখন থেকে আপনার জন্য দিদিরা বসে আছে। মাধবী মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিল। পরমার দিদি সরমা আর তার বর উঠে দাঁড়িয়েছে মাধবীকে দেখে। এগিয়ে এসে প্রণাম করল। মাধবী শান্তভাবে হাত রাখল তাদের মাথায়। আর বলো না, আগেই ফিরবো ভেবেছিলাম। টিসি মিটিংয়ে এমন আটকে গেলাম। বাবুন কোথায়? বেরিয়েছে বুঝি? সরমার বর কি একটা বলতে যাচ্ছিল, তার আগেই পরমা বলে উঠল, ওর কথা বলবেন না। বারবার করে বলে দিলাম 6টার মধ্যে ফিরে আসতে, এখনো দেখা নেই। সরমা বলল, তুই খামোখা ব্যস্ত হচ্ছিস, নিশ্চয়ই কাজে আটকেছে। না রে, তুই জানিস না, ওর ভীষণ ভুলো মন। আজ যে জন্মদিন, তোরা আসবি, কাজ করতে করতে সেটা হয়তো খেয়ালই নেই। পরমার গলায় অভিমান। মাধবীর মুখে কপট গাম্ভীর্য। সত্যি, বাবুনের কথা কিছু বলা যায় না। একদম ওর বাবার মতো হয়েছে। আসুক, আমি ওকে খুব বকে দেব। সরমার বর হেসে উঠল। আহা, বেচারার ওপর আপনারা মিছিমিছি রাগ করছেন। কলকাতার রাস্তায় 1-1.5 ঘন্টা দেরি হয়েই যায়। ইচ্ছে করে কি আর দেরি করছে? মাধবী একবার আর চোখে পরমাকে দেখে নিয়ে অজিতের দিকে ঘুরল। ঠিকই বলেছ, দেরি হতেই পারে। তারপর কলেজ কেমন চলছে? ওই চলছে, যেমন চলে আর কি। অজিত একটু দায়সারা গোছের উত্তর দিল। তারপরে সবাই চুপচাপ। মাধবী কাঁধের ব্যাগ হাতে নামিয়ে বলল, তোমরা কথা বলো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। নিজের ঘরের দিকে যেতে গিয়ে দেওয়ালে টাঙানো সিদ্ধার্থর ছবিটার দিকে চোখ আটকে গেল মাধবীর। টাটকা রজনীগন্ধার মালাতে সাজানো। নিশ্চয়ই পরমা সাজিয়েছে। প্রশস্ত কপালে চন্দনের নকশা।
মাধবীর বুকটা কোনো কারণ ছাড়াই যেন হঠাৎ চিনচিন করে উঠল। কি যেন একটা চিমটি কাটছে বুকে। 29 বছরের সিদ্ধার্থকে মালা পরিয়েছে পরমা। যে লোকটাকে পরিয়েছে 29 বছর বয়সের পরে তার আর কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। মানুষের সম্পর্কের বৃত্তটা কি বিচিত্র। সে নিজে একজন 50 বছরের প্রৌঢ়া, তার স্বামী এক 29 বছরের তরুণ। তার গলায় মালা পরাচ্ছে এক 26 বছরের তরুণী। সেই তরুণী আবার এমন একজনের স্ত্রী যে কোনোদিন নিজের বাবাকে চোখেই দেখেনি। আরও মজার ব্যাপার, সেই ছেলেই এখন ছবির বাবারই সমবয়স্ক, প্রতিরূপও। ওই ছবিতে মালা পরাতে গিয়ে পরমার কি বাবা বাবা অনুভূতি এসেছিল, নাকি বাবুনের মুখটা মনে পড়েছিল? মাধবী দুদিকে মাথা ঝাঁকালো। না, এসব চিন্তাকে বেশিক্ষণ প্রশ্রয় দেওয়া ঠিক নয়। মুখ হাত ধুয়ে মাধবী তখন সোফায় ফিরে এসে বসলো, তখনও ফেরেনি বাবুন। পরমা মুখ লাল করে বসে আছে। অজিত খেপাচ্ছে পরমাকে। তোমার বরের ফ্যাক্টরিতে সুন্দরী স্টেনোফেনো আছে নাকি? পরমা হাউমাউ করে উঠল। একদম বাজে কথা বলবে না অজিতদা, আমার একটুও ভাল লাগছে না। সুন্দরী স্টেনো অবশ্য ফ্যাক্টরিতে সচরাচর থাকে না, তবে বলা যায় না কে যে কখন কোথায় ফেঁসে যায়। তোমাকে ঠিক বলেছিল তো 6টার মধ্যে ফিরবে। এই অজিতদা, ভালো হবে না বলে দিচ্ছি। দিদি, তুই থামাতে পারছিস না? মাধবী মুখ টিপে হেসেই চলেছে। সরমাও। পরমা হন হন করে গিয়ে টিভির নব টিপে দিল। বাংলায় খবর শেষ হতে চলেছে। বিশেষ বিশেষ অংশগুলো আবার আরম্ভ হওয়ার মুখে কলিং বেল বেজে উঠল। পরমা প্রায় সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে। যতটা উৎসাহ নিয়ে দরজা খুলেছিল ততটাই শিথিলভাবে দরজা ধরে দাঁড়িয়ে পড়ল। মা, জগদীশবাবু ডাকছেন। জগদীশ প্রসাদ এই হাউজিংয়ের কেয়ারটেকার। এখন তার কি দরকার পড়ল? মাধবী উঠে গেল। বাবুনের জন্য এবার সত্যিই চিন্তা করতে হয়। ছেলেটা ফিরছে নাই বা কেন? দিদি, আজ বিকেলে পাম্প খারাপ হয়ে গেছে, কাল সকালে সারাতে আসবে, একটু চেপে জল খরচ করবেন। পরমা বলে উঠল, সে কি, সকালে জল পাবো না? ও অফিস বেরোবে, মা কলেজে যাবেন। না না, ট্যাঙ্কে জল আছে, তবু সকালে জল উঠবে না তো, তাই বলছিলাম একটু বুঝে শুনে। মাধবী জানে এরকম সমস্যা মাঝে মাঝেই হয়, গরম পড়ার আগে তো হবেই। বলল, ঠিক আছে। পরমা দরজা বন্ধ করে মাধবীর পিছন পিছন ফিরে এলো। মা, একটা কথা বলবো? কি? একবার দোতলার ফ্ল্যাট থেকে ফ্যাক্টরিতে ফোন করে দেখবো? মাধবী মুহূর্তের জন্য ইতস্তত করল। পারতপক্ষে সে অন্যের বাড়ি থেকে ফোন করতে চায় না, তবে আজকের ব্যাপারটা আলাদা। বাবুনের শ্বশুরবাড়ির লোকজন বাবুনের জন্যই এসেছে। রাতও প্রায় 8টা বাজতে চলল। পরমাকে বলল, দেখো। পরমা মিনিট 10-এর মধ্যেই ফিরে এলো। তার ফর্সা মুখ বেশ ফ্যাকাশে। ফ্যাক্টরিতে রিং হয়েই যাচ্ছে, কেউ ফোন ধরছে না। অজিত বলল, খারাপ টারাপ আছে হয়তো। এতক্ষণে মাধবীও বেশ উৎকণ্ঠিত হয়েছে। খুব দেরি করলেও বাবুন 8টার মধ্যে ফিরে আসে। এ বাড়িতে রাত করে ফেরার নিয়ম নেই। বাবুন সে নিয়ম কঠোরভাবে মেনে চলে। কোথাও গেলেই আগে থেকেই বলে যায়। তাছাড়া আজ তো আড্ডার প্রশ্নই ওঠে না। শর্মা বলল, অযথা তোরা টেনশন করছিস, ও ফ্যাক্টরিতেই আটকে গেছে, আমি শিওর। মাধবীর বুক দুলে উঠল। তাই যেন হয়। শক্ত করতে চেষ্টা করলো নিজেকে। তোমরা আর কতক্ষণ ওয়েট করবে? খেতে বসে যাও। অজিত বলল, তার আর কি আছে, আর একটু দেখি, এখনো তো 9টা বাজেনি। তা হোক, সেই কত দূর ফিরবে, ঢাকুরিয়া থেকে সল্ট লেক। বসে যাও, তোমরা খেতে খেতেই বাবুন এসে পড়বে। পরমাও বলল, হ্যাঁ, তোরা বরং বসেই যা। প্রায় নিঃশব্দে খাওয়া শেষ করলো দুজনে। পরমা যন্ত্রচালিতের মতো পরিবেশন করে গেল। মাধবী তত্ত্বাবধান করল। ক্রমশ থমথমে হয়ে উঠছে গোটা পরিবেশটা। অজিত আবার ঘড়ি দেখল। 9টা 50।
সরমার সঙ্গে চোখ চাওয়াচাই করল কয়েকবার, যেন এ সময়ে কি করা উচিত ঠিকঠাক বুঝে উঠতে পারছে না তারা। মাধবী একবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সামনের লাইট পোস্টের আলোটা সন্ধ্যা থেকে দপদপ করছে। পথচারীরা আলোতে এসেই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাত আসছে বোঝা যায়। ফিরে এসে অজিতদের বলল, তোমরা আর কতক্ষণ অপেক্ষা করবে? এরপর তো বাসও পাবে না। আর একটু দেখি, নয় ট্যাক্সি করেই। পরমার মুখ একেবারে শুকিয়ে গেছে। সরমার গা ঘেঁষে দাঁড়িয়েছে সে। তোরা যাস না প্লিজ। মাধবীরও বলতে ইচ্ছা করলো, থাকো, বাবুর না ফেরা পর্যন্ত থাকো, আমার ভয় করছে। কিছুই বলতে পারল না। গত 28 বছর ধরে যে মাধবী তিল তিল করে গড়ে তুলেছে, সে তার চাওয়ার কথা মুখ ফুটে কিছুতেই বলতে পারবে না। সে যা চাইবে সেই চাওয়াটাকে গলা টিপে মারাই তার এতদিনকার অভ্যাস। অভ্যাসটাই কথা বলল। না না, এরপর এখান থেকে সল্টলেকে ট্যাক্সি যাবে না, তোমরা রওনা হয়ে যাও। আরও একটু থেকে ওরা চলে গেল। রাত 11:45। পরমা আর মাধবী দুজনেই এসে দাঁড়ালো ব্যালকনিতে। দু প্রান্তে দুজন। পাশের ফ্ল্যাটের জানলা দিয়ে একচিলতে আলো এসে পড়েছে মাধবীর ব্যালকনিতে। সেই আলোতে পরমাকে দেখতে পাচ্ছিল মাধবী। চকচকে নীল পিওর সিল্কের শাড়িতে, নীল ব্লাউজে, দোকানের মুক্ত বসানো ঝুমকোয় মেয়েটা আজ সন্ধ্যে থেকে ঝলমল করছে। সেই রঙিন পরমা মাধবীর দিকে ফিরে তাকালো। মা, কি হবে? আলোটা এখন পরমার মুখে। নিরক্ত মুখ, সাদা কাচের মতো বর্ণহীন। পরমার লাল সিথির দিকে মাধবীর হঠাৎই চোখ চলে গেল। সঙ্গে সঙ্গে পায়ের নিচে ভূমিকম্পের অনুভূতি। লাল নয়, সাদা, সাদা। পরমার সিথি আলো আঁধারে সম্পূর্ণ সাদা। পলকে সব যেন গুলিয়ে গেল মাধবীর। কোথায় পরমা? 50 বছরের মাধবীর মুখোমুখি দাঁড়িয়ে 22 বছরের মাধবী। 28 বছরের জমে থাকা এক পাথর নিমেষে উধাও। পরক্ষণেই বুকের মধ্যে লক্ষ সূঁচ বেঁধার যন্ত্রণা। মাধবী সজোরে নিজের চিন্তার গলা টিপে ধরল। ফ্যাকাশে গলায় বলে চলল, আবার ফোন করো, আবার। চিত্রার্পিত পরমা নড়ে ওঠার আগেই আবার কলিং বেলের আওয়াজ। পরমা ছুটে গেল। বাবুন। দরজায় দাঁড়িয়েই পরমা বাবুনকে কি বলছে। বাবুন হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছে কিছু। আবার পরমা কথা বলছে, আবার বাবুন, আবার। অন্ধকার বারান্দা থেকে একটি কথাও বুঝতে পারছে না মাধবী। বাতাসে বৃথাই ভাসছে টুকরো টুকরো শব্দগুলো, সুখের, দুঃখের, অভিমানের, উচ্ছ্বাসের। মাধবীর চোখ জলে ভেসে গেল। এই জলরাশির ওপারে পরমার নীল শাড়ি, হাওয়ায় ওড়া নীল আঁচল, শরীর, বাবুন, বাবুনের মুখ চোখ, কিছুই দেখতে পাচ্ছিল না মাধবী। শুধু দেখছিল এক অপার নীল সমুদ্র। চোখের নোনা ঢেউ সেখানে মিশতে গিয়েও ফিরে আসছে বারবার, অনন্তকাল ধরে, অবিরাম। পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।